আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। সংবিধান না তেল, সরকার কোনটাকে বাঁচাবে? সংবিধানকে বাঁচাবে না তেলকে বাঁচাবে? কি হয়েছে আসলে সে বিষয়টি আজকে আমি বোঝার চেষ্টা করব। সংবিধান, আমি একদম পুরো সংবিধান নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করার জন্য এখানে আসেনি। শুধু আমি একটা বিষয় বলার জন্য চেষ্টা করেছি যে সংবিধান নিয়ে বিএনপি এত চিন্তা বা এত কথা বা এত বিষয়ে আলোচনা করছে, সংবিধানে যদি না থাকে বা সংবিধানকে চিন্তা করা হবে, এটা কি করা হবে কি করা হবে না, গণভোট বাণী বা মানি না, এই শব্দগুলো কেন আসছে বিএনপির, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। আমি শুধু একটা বিষয় নিয়ে আমি যদি বলি, আমাদের রাষ্ট্রপতি যিনি রয়েছেন চুপ্পু সাহেব, তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে প্রথম সংবিধানটা লঙ্ঘন করেছে। কারণ সংবিধানে স্পষ্টভাবে স্বাধীনতার ঘোষক হিসাবে বলা হয়েছে শেখ মুজিবুর রহমানকে। শেখ মুজিবুর রহমান ঘোষক হোক বা না হোক, কিন্তু সংবিধান এটাই বলছে, যে সংবিধান বিএনপি বাজাতে চাচ্ছে, যে সংবিধান তারেক জিয়া বাজাতে চাচ্ছে। সংবিধানের সবচেয়ে বড় বিশারদ এবং সংবিধানের মাতা পিতা মিস্টার সালাউদ্দিনও এটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাহলে স্বাধীনতার ঘোষকের ব্যাপারে বিএনপি কতটা স্পষ্ট করছে সেটাও আমাদের বোঝার বিষয়। বারবার কিন্তু এই সংবিধানের টানা হেঁচড়া, সংবিধানকে বাঁচানো যে চেষ্টা বা বিপ্লবের মাধ্যমে, বা আমি এটাকে গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, যেটাই আমি বিশ্লেষণ করি না কেন, সেটাকে সংবিধান দিয়ে আপনি বাঁচানোর চেষ্টা করছেন বা ফেলে দেওয়ার চেষ্টা করছেন, সেটা মানুষ কি ভুলে যাবে আপনি মনে করছেন? আজকে সংবিধানের এত দোহাই দিচ্ছি আমরা, সংবিধান চেঞ্জ করা যাবে না, সংবিধানের উপর কিছু বলা যাবে না, তাহলে আমি মুক্তিযুদ্ধের কি সংবিধান মেনে করেছি? এটা তো সবাই আমরা বুঝতে পারতেছি। অভ্যুত্থান কি কখনো কি হয় যে সংবিধান মেনে? কখনো হয় না। তাহলে কিসের জন্য আপনি সংবিধানকে বারবার এই এত নাড়াচাড়া করছেন? কিসের আশায় বলছেন যে সংবিধান নেই তাই আমরা করব না? তাহলে আপনি এই সংবিধান মেনে 16 বছর কি করেছেন? তাহলে সংবিধানকে বাঁচানো যাচ্ছে? যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সংবিধানকে বাঁচাতে যাচ্ছেন, কিন্তু আপনি স্বাধীনতা ঘোষককে বাঁচাতে পারবেন? আপনি কি বলতে পারবেন, বা আপনাদের নেতারা যে বলছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা কি বলা যাবে? তাহলে তো আপনি ফাঁসিতে ঝুলবেন। কারণ সংবিধানের ঘোষক যদি আপনি বলেন, অবশ্যই আপনি সংবিধান লঙ্ঘন করছেন, আর সংবিধান লঙ্ঘন করছেন মানে আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে। এটাই তো বাস্তবতা। তাহলে আপনি মানছেন কোনটা আর কোনটা মানছেন না? সংবিধান মানি না সংবিধান মানি না, কোনটা স্পষ্ট করেন। এটা জাতি, সাধারণ মানুষ হিসেবে জাতি জানতে চায় যে আপনারা সংবিধান মানেন কি মানেন না, স্বাধীনতার ঘোষক মানেন কি মানেন না। এই জায়গায় আপনাদের একটি প্রশ্ন কিন্তু রয়ে গেল। সেকেন্ড যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, তেল বাঁচাবেন কি বাঁচাবেন না? সংবিধান বাঁচাবেন না তেল বাঁচাবেন? কাকে বাঁচাবেন? উভয় সংকটে পড়ে গেছেন। সংবিধান তো বুঝে নিলাম, আমাদের দেশে সংবিধানকে যা ইচ্ছা করা যায়, কিন্তু তেলকে যা ইচ্ছা করা যাবে? যাচ্ছে না। আমি যেটা বোঝার চেষ্টা করি যে বিশাল লাইন ধরছে পেট্রোল পাম্পে, এটা আমি মনে করি একদম টোটালি একটা প্যানিক, এবং এটাকে বলা যাচ্ছে যে জিয়ে রাখা। আপনি স্টক করছেন, আপনি স্টক করে এটাকে সামনে বাঁচানোর চেষ্টা করছেন, বিষয়টা কি এমন? এটা হচ্ছে যে একটা প্যানিকের মধ্যে। এটা কিন্তু ইতিহাস যদি আপনারা খুঁজে দেখেন, আমেরিকা থেকে শুরু করে অনেক উন্নত বিশ্বের অনেক দেশে কিন্তু তাই হয়েছে। তেলের প্যানিক অ্যাটাকে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। তাহলে আপনি তেলকে বাঁচানোর চেষ্টা কিভাবে করবেন? তেল কি বাঁচানো যাবে? মনে হচ্ছে কি আপনি এই যুদ্ধ বছরকে বছর চলবে, এই তেল কি বাংলাদেশে আসছে না, এই প্রশ্নগুলো কি বোঝার চেষ্টা করছি আমরা? আপনারা মন্ত্রীরা চিল্লাইয়া একদম স্টেজ ফাটায় ফেলছেন কিভাবে যে আপনি বলেন কোথায় পেট্রোল পাবে তেল দিচ্ছে না। মিস্টার রবিউল তাই তো বলছে।
তাহলে আমি সেটা বোঝার চেষ্টা করছি, তেল কি আদৌ সংকটে রয়েছে, নাকি তেল বাঁচানোর একটা অপচেষ্টা, নাকি ব্যর্থ চেষ্টা, সেগুলো বোঝার আমরা চেষ্টা করব। আপনি কোনোভাবে বাজার অর্থনীতিকে চাপিয়ে রাখতে পারবেন না। ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে বিষয়টা, আপনি সেটাকে কখনো কন্ট্রোল করতে পারবেন না। সাপ্লাই অবশ্যই ডিমান্ডের উপর ডিপেন্ড করে। আপনি যদি ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে একদম সিম্পল ম্যাথ, সেটাকে যদি কন্ট্রোল করার চেষ্টা করেন, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। এখন একটু মাথা ঘামিয়ে দেখেন, আপনারা অনেকে বলতে পারেন ভারতে তো লাইন ধরা হয়েছে। কোন দেশ এখন পর্যন্ত ডিক্লেয়ার করে নাই যে তেল আমদানিতে কারো ক্ষতি হচ্ছে। শুধু মিডিয়া এবং একটা প্যানিকের মাধ্যমে এই তেলের সংকট দেওয়া হচ্ছে। তেলের সংকট কোথাও নেই, তবে হতে পারে এমন একটা ধারণা থেকে মূলত এই তেলের বিষয়টা আসছে। কিন্তু এখন আমাদের দেশে যে সমস্যাটা মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটা তেল কি আমরা রাখবো, নাকি বড় ধরনের একটা ক্রাইসিস আসতে পারে, সে জায়গা থেকে আমি মনে করি আমাদের দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ে এভাবে তেলের জন্য যাচ্ছে। এবং সেটা থেকে বড় কথা হচ্ছে যে রেশনিং সিস্টেম চালু করেছে, যে 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এটা একটা কিন্তু আর একটা তৈরিকৃত সিচুয়েশন তৈরি করছে। কেন? আমি যদি 200 টাকা, আমি যদি স্বাভাবিকভাবে আমি যদি 3000 টাকার তেল ঢোকাই, সেটা আমার একটা বিশাল লম্বা সময় ধরে আমি 10 দিন পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো, এক্সাম্পল হিসেবে আমি বলছি। তাহলে আমি যদি 200 টাকার ঢুকাই, খুব স্বাভাবিকভাবে আমি একদিন পরে কিন্তু আবার তেল, তাহলে আমার এখানে যে একটা ফ্লো বাড়তেছে, আমার যে ফ্লো আসতেছে, এটা কিন্তু আসলে মেকি জিনিস, আমি তৈরি করেছি এই ফ্লোটা। আমি যে 10 দিন পরে যে লোকটা আমার কাছে আসতো, সে প্রতিদিন আমার কাছে আসতেছে। তার মানে এই রেশনিং সিস্টেম কিন্তু ফেল করেছে। তেলের সংকট কিন্তু নেই, প্রতিদিন বা প্রতি সিস্টেমেটিক ভাবে যে তেল আসার, সেটা কিন্তু আসছে। তাহলে এটা একটা প্যানিক। তাহলে আমি এই দুটো বিষয়কে কেন নিয়ে আসলাম? দুটো বিষয়কে এই কারণে নিয়ে আসলাম যে সরকার কাকে বাঁচাবে, সংবিধান বাঁচাবে নাকি তেল বাঁচাবে, এই একটা উভয় সংকট। তারা আসলো, আসার 1-1.5 মাস পরে এই ধরনের সিচুয়েশন হলো। মজার বিষয় হলো যে মির্জা ফখরুল সাহেব খুব দারুণ একটা কথা বলেছে, বিএনপি সরকার আসলেই নাকি পৃথিবীতে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়, সরকার একটা মহা বিপদে পড়ে সেটার জন্য। আরে আপনার সরকার আসছেনই তো এই ক্রাইসিস, মানে প্রবলেম সলভিং ক্যাপাসিটি আপনাকে তৈরি করতে হবে। আপনি সরকার গঠন করবেন, আপনার প্রবলেম সলভিং ক্যাপাসিটি কতটুকু আছে তার মাধ্যমে আপনার সক্ষমতা আপনি প্রকাশ করবেন। আপনার মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি নেই, বা আপনি ক্ষমতার স্বাদ নিতে এসছেন, মজাটা পাচ্ছেন না, এখন এই যে প্রবলেম আসতেছে, কারণ আপনার মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি নেই। আপনি ক্ষমতায় আসলে ক্ষমতার যে আরাম, ক্ষমতার যে মজা, সেই মজাটা আপনি নিতে পারছেন না। তার জন্য আহাম্মুকের মতো এই কথাটা বলছেন যে আমরা সরকারে আসলেই এ ধরনের ঘটনা হয়। বিগত সরকারের মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা করোনা ভাইরাস এসছে, তাহলে সেই জিনিসটা বা ইউক্রেনের যে যুদ্ধ, সেই জিনিসটা কিন্তু তারাও ফেস করেছে। তাহলে আপনারা দেশ আহম্মুকের মতো কথা বলে জনগণ আপনাদের যে আহম্মুক, সেটা আপনারা নিজেরা আবার বারবার প্রমাণ করে কি যে বিব্রতকর সিচুয়েশন তৈরি করছেন আমাদের লুথার কিং এর জন্য। আপনারা নিজেরা যদি নিজেদেরকে বিব্রত করেন, নিজেরা যদি নিজেদেরকে বিপদে ফেলেন, জনগণের সামনে নিজেদের দুর্বলতা তুলে ধরেন, তাহলে এটা আপনাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা নয়। তাহলে আবারও বলছি, সংবিধান বাঁচাবেন না তেল বাঁচাবেন? সঠিক পরিকল্পনা নিয়ে এসছেন আপনারা, আই হ্যাভ এ প্ল্যান নিয়ে এসছেন আপনারা, বাট ডু সামথিং। আসলে কি করছেন? সংবিধানের কে নিয়ে আপনারা নিজেরা বিব্রত হচ্ছেন, স্বাধীনতার ঘোষক নিয়ে বিব্রত হচ্ছেন সংবিধানের একটা কথা বলে, তেলের রেশনিং সিস্টেম করে আরো বেশি বিপদে ফেলে দিচ্ছেন, যেটা কিনা আসলে সংকটের থেকে আরো বড় সংকট তৈরি করছেন। এক জায়গায় বলছেন এক কথা, প্র্যাকটিক্যাল হচ্ছে আরেক কথা। বাস্তবতা ডিমান্ড এবং সাপ্লাই সম্পর্কে কোনো টোটাল ম্যাথ না করে আপনারা এই ধরনের উলট পালট বক্তব্য দিয়ে যাচ্ছেন, দেশে একটা অস্থিরতা তৈরি করছেন, প্যানিক তৈরি করছেন, মানুষকে প্যানিক করে ফেলছেন। সিস্টেম স্বাভাবিক রাখতেন, আমার মনে হয় এই সিচুয়েশন হতো না। সো আমাদের দেশে যারা ইকোনমিস্টরা রয়েছে, বা আপনাদের যারা ইকোনমিস্ট রয়েছে সরকারের মধ্যে, যারা একটু বুঝেন, অর্থ বুঝেন, অর্থ ব্যবস্থা বুঝেন, তারা একটু বুদ্ধিজ্ঞান দেন, তাও না হলে ভবিষ্যৎ সমস্যা হতে পারে। তাহলে আমি আবার বলছি, সংবিধান না তেল, কোনটা বাঁচাবেন?
সেটা আপনারাই চিন্তা করেন, কারণ আপনাদের রয়েছে আই হ্যাভ এ প্ল্যান।